একে কি বলে ডবল ইঞ্জিনের গতি। আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এলেন, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন, আর তারপর দুজনে মিলে জয়েন্ট প্রেস কনফারেন্সে যা বললেন তো যেন জাদু কি ঝাপ্পি। বাংলার জন্য বিভিন্ন রেল প্রকল্পে 1,00,000 কোটি টাকার বিনিয়োগ, কিন্তু খবরের টুইস্ট বোধহয় লুকিয়ে অন্য কোথাও। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার রেলমন্ত্রী থাকাকালীন যা যা প্রকল্প করেছেন তার কৃতিত্ব নিতেন বারবার করে, বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে শুরু করে সবসময়। কোথাও কি আজ অশ্বিনী শুভেন্দু জুটি তার সেই কৃতিত্ব ছিনিয়ে নিলেন? সরকার পড়ে গেল, দল ভেঙে টুকরো, এবার রেল প্রকল্পের কৃতিত্বও কি তার হাতছাড়া হয়ে গেল? কথা বলবো, বিশ্লেষণ করব আমরা। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্করদীপ দাস। যদি খুব ভুল না করি, দুটো টার্মে, প্রথম বোধহয় 1999 থেকে 2000, দ্বিতীয়বার 2009 থেকে 2011, মানে ওই 2 বছর ক্রুশিয়াল টাইম, সরকারে আসার ঠিক আগের সময়টা। রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য বিভিন্ন প্রকল্প করেছেন, তার কিছু বাস্তবায়িত হয়েছে, কিছু প্রকল্প শিলান্যাস করেছেন, পরবর্তী সময় কাজ চলেছে বা হয়নি। তো এখানে আজকে কি তার এই কৃতিত্ব এবার ম্লান হয়ে যাবে? এরা আজ এত কিছু ঘোষণা করলেন বাংলার জন্য, জমি জটও থাকছে না কিছু না, কোথাও কি তার কৃতিত্ব ম্লান হয়ে যাবে নাকি? দেখো সম্রাট, এটাতে একটা ভালো লাগা আছে, একটা খারাপ লাগাও আছে। ভালো লাগাটা এটাই যে যেটা তুমি বললে যে যে গতি, এই গতিটা তো যে কোনো ধরো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার তো ভালো লাগবে, সাংবাদিক হিসেবে তো আমরা তো অবজারভার, কিন্তু তার আগে ধরো পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভালো লাগবে শুনতে অন্তত বৃক্ষ তোমার নাম কি ফলেরও পরিচয়তে। ফলের জন্য তো আমাদের অপেক্ষা করে থাকতেই হবে যে আমরা দেখবো যে কত গতিতে হচ্ছে কাজ। কিন্তু প্রাথমিকভাবে যে কোঅর্ডিনেশনের ছবিটা আমরা দেখেছি, যে সমন্বয়ের ছবিটা আমরা দেখতে পেলাম, যে রেলমন্ত্রী তিনি রেল বোর্ডের কর্তাদের নিয়ে কলকাতা এলেন এবং রেলের অফিসাররা রইলেন, আর মুখ্যমন্ত্রী তিনি বসলেন তার যে সিনিয়র আমরা তাদের নিয়ে, তার মন্ত্রিসভার সব সদস্যকে নিয়ে, প্রায় সমস্তই এমএলএ ছিলেন বা অনেক এমএলএ ছিলেন, তৃণমূলেরও 2জন ছিলেন এমএলএ, এবং সেখানে একটা বৈঠক হলো, সেখানে একটা পারস্পরিক আদান প্রদান হলো, এবং কোথায় কোথায় সমস্যাগুলো রয়েছে সেগুলো একটা থরো ডিসকাশন হলো, যে এতগুলো রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে অনগোয়িং, সে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করা রেল প্রজেক্টও তো তার মধ্যে রয়েছে, তো সেগুলো অনগোয়িং, সেখানে কোথায় কোথায় জট সেগুলো নিয়ে আলোচনা হলো এবং সেগুলো ছাড়ানোর ব্যাপারে কথা হলো। আর তারপরে মুখ্যমন্ত্রী বললেন যে এই জটগুলো যদি ছাড়িয়ে ফেলতে পারি তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে শুধু রেলেরই 1,00,000 কোটি টাকা বিনিয়োগের একটা সুযোগ তৈরি হয়ে যাবে। এবার 1,00,000 কোটি টাকা যদি কোনো স্টেটে পরিকাঠামো খাতে বিনিয়োগ হয় তাহলে স্টেটেরই তো ইকোনমিতে সেটা হেল্প হয় নিশ্চয়ই। তো সেই দিক থেকে এটা অত্যন্ত ভালো খবর। এবং রেল প্রজেক্টগুলো যদি কাজ দ্রুত শেষ হয় তাহলে কি সেটা পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানেও একটা গতি বাড়বে। যেমন ধরো চিংড়িঘাটার যে আজকে মেট্রোর যে কাজটা আটকে ছিল, সেই কাজটা যখন জুড়ে গেল তাহলে কি ওখানে যাতায়াত সুগম হলো, তাতে যে আইটি সেক্টরে যারা কর্মী তাদের যাতায়াতের সুবিধা হলো, এটা একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা ইকোনমিক এফেক্ট রয়েছে। ঠিক ঠিক, তো এটা একটা ভালো লাগার দিক। খারাপ লাগার দিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি মনে করিয়ে দিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার রেলমন্ত্রী হয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের মানুষ এই যে বিজেপির সঙ্গে জোট করে তার যে রেলমন্ত্রী হওয়ার সুযোগ হয়েছিল সেটা তো মানুষের ভোটেই হয়েছিল, কিন্তু তার যে হুইমস, সেই হুইমসের জন্যই তিনি, তার যে পলিটিক্সের জন্য তিনি মেয়াদ পূরণ করেননি, তিনি ছেড়ে দিলেন, পূর্ণ মেয়াদের রেলমন্ত্রী ছিলেন না। এবার সেই সময়টায় তো তার কিছু ভালো কাজ ছিল। ধরো আমি নিজেই তখন বর্তমানে সাংবাদিক ছিলাম কলকাতায়, এবং আমার মনে আছে নামখানা বা কাকদ্বীপে কোথাও একটা হয় ইলেকট্রিফিকেশন বা কিছুর একটা প্রজেক্টের উদ্বোধনে উনি গিয়েছিলেন, আমি সেই স্যালন কারে গিয়েছিলাম, তো দেখে তো ভালোই লেগেছিল। তারপরে শিয়ালদা রাজধানী, সেই সময় তারই ঘোষণা করা, তার আগে শুধুমাত্র হাওড়া রাজধানী ট্রেনটা ছিল। তো উনি যখন ওই বাজপেয়ী গভর্নমেন্টের সময় রেলমন্ত্রী হন তখন শিয়ালদা রাজধানী প্রজেক্ট শুরু করেন। এছাড়াও প্রচুর ছোট ছোট জায়গায় রেলের ডাবলিং, ইলেকট্রিফিকেশন, উত্তরবঙ্গের বোধহয় 2-1টি জায়গাগুলো উনি ঘোষণা করেছিলেন। কিন্তু তিনি যদি পূর্ণ মেয়াদ থাকতেন তাহলে তাঁর সময়ে
সেই প্রজেক্টগুলোর জন্য ফান্ডিং এর অ্যালোকেশন, কারণ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের যে বাজেট, সেই বাজেটে তো পুরো প্রজেক্টের জন্য টাকা অ্যালোকেট করা হয় না, সেই ইয়ারে যতটুকুনি কাজ হবে তার জন্য অ্যালোকেট করা হয়। তাহলে তিনি একটা কাজ শুরু করলেন, করে দিয়ে তিনি তার বাজেট অ্যালোকেশনটা ওই বছরের জন্য হলো, পরের বছরগুলো তিনি আর নেই, কোথাও অসমাপ্ত হয়ে তিনি গেল। যখন নেই তখন যখন নীতিশ কুমার বা পরবর্তীকালে লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী হয়েছেন, তারা কিন্তু আর সেটাকে নতুন করে বরাদ্দ বা কিছু ওই রকম বরাদ্দ আর করেননি। তো ওই বরাদ্দ না হওয়ার কারণে ওই প্রজেক্টগুলো ডিলে হলো। থমকে গেছে। একদম ঠিক একইভাবে ইউপিএ গভর্নমেন্টের সময় তিনি রেলমন্ত্রী হলেন 2009 সালে, 2011-তে ভোটের সময় তিনি মুখ্যমন্ত্রী হলেন এবং তিনি ছেড়ে দিলেন। তারপরে যে দুজন রেলমন্ত্রী হলেন তার পার্টির, দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায়, তারা খুব শর্ট লিভ থাকলেন এবং 2012-তে তিনি সরকার থেকে প্রত্যাহার করে নিলেন। আমি আজকে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য 2009 সালে যে প্রজেক্ট অ্যানাউন্স করেছিলেন, এক লপ্তে যতগুলো প্রজেক্ট অ্যানাউন্স করেছিলেন, 2009-এর রেল বাজেট মানে যখন পূর্ণাঙ্গ হলো তখন, 2010-এর রেল বাজেট, এই দুটো বাজেটে এবং 11 যে এত প্রজেক্ট অ্যানাউন্স করেছিলেন, বহু প্রজেক্ট। আমি তোমাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে যদি এর বেশি করে তা তো ভালো কথা। বিজেপি গভর্নমেন্ট আগামী 5 বছরেও কোনো একটা বাজেটে বা কোনো পরপর দুটো বাজেটে পশ্চিমবঙ্গের জন্য এই প্রজেক্ট পাবে না, কারণ বিজেপিকে তো ন্যাশনাল পার্টি, তাকে গোটা দেশে ইন্টারেস্ট স্বার্থ দেখতে হবে, সেটা বিজেপির পক্ষে ফিজিবল নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একজন আঞ্চলিক দলের নেত্রী এবং তার উপরে, তার সংখ্যার উপরে কেন্দ্রের সরকারের স্থায়িত্ব নির্ভরশীল ছিল, তিনি দ্বিতীয় বৃহত্তম শরিক ছিলেন কংগ্রেসের পর ইউপিএ গভর্নমেন্টে, ইউপিএ 2 গভর্নমেন্টে, সেই সুযোগটা নিয়ে তিনি যে পরিমাণ প্রজেক্ট অ্যানাউন্স করেছিলেন, আমার মনে হয় লালু প্রসাদ যাদব ওর বিহারের জন্য করতে পারেননি, মানে ওই 2-3 বছরের স্প্যানে। এবং আমি এটাও মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কলকাতার মেট্রো সম্প্রসারণে যে প্রজেক্ট অ্যানাউন্স হয়েছে, কোন রেলমন্ত্রী, গ্রিন লাইনও তো মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই গ্রিন লাইন পার্পল লাইনটা আমি গুলিয়ে ফেলি, ওই লাইন ধরে বলতে পারবো, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে না, ওটার একটা আলাদা গল্প আছে, ওটাও বলবো, আচ্ছা ওই গল্পটাও বলবো না। সেটা হচ্ছে যে এই যে নোয়াপাড়ার দিকে যে এক্সটেনশন বা জোকা বিবাদ, এই যে এক্সটেনশন গুলো উনি ঘোষণা করেছিলেন, এমনকি ডানকুনি ফ্রেটটাও, এবং নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট, এই যে ঘোষণা করেছিলেন এক লপ্তে সব প্রজেক্ট গুলো, সেরকম তো আর কেউ করতে পারেন না, আর কোনো গভর্নমেন্টই করতে পারবে না। এটা হচ্ছে এক। দুই হচ্ছে কি হলো, কিন্তু সেইগুলোর বাজেট অ্যালোকেশন হওয়ার পুরোপুরি 5 বছরের আগেই তিনি ছেড়ে দিলেন। তিনি না থাকুন, যদি দীনেশ ত্রিবেদী বা মুকুল রায় কন্টিনিউ করতেন, তাহলে 5 বছরের এই প্রজেক্টগুলো অনেকটা এগিয়ে যেত। সেটা হলো না। খারাপ লাগার জায়গাগুলো এটা। কিন্তু ঘোষণার ক্রেডিটটা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কাটতে পারবে না, এটা নিয়ে কোনো সংশয় নেই। আজকের দিনে তার ভরাডুবি হলেও, তার নির্বাচনী বিপর্যয় হলো, এটা যদি বলি তাহলে সত্যের অপলাপ হবে নিশ্চয়ই। কিন্তু তার ব্যর্থতার জায়গাটাও বলবো আমি, সেটা হচ্ছে যে তিনি কন্টিনিউ করলেন না, ফলে প্রজেক্টগুলোকে ফান্ডিং ঠিকমতো পেল না, পেল না। 2 হচ্ছে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, এই প্রজেক্টগুলো তার অ্যানাউন্স করা প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোকে তিনি জমি ফমি ইত্যাদি কারণে স্লথ হয়ে গেল, তিনি জমি দিলেন, নিজেরই ঘোষণা যেন একটা মনে হলো তার যে আমার অ্যানাউন্স করা প্রজেক্ট বিজেপি করে দিচ্ছে, এটা মনে হলো যে ক্রেডিটের ভাগাভাগি। তার অ্যানাউন্স করা প্রজেক্টে উদ্বোধনে প্রধানমন্ত্রী আসছেন, তিনি যাচ্ছেন না, অদ্ভুত ব্যাপার। তাকে ডাকা হচ্ছে, তিনি যাচ্ছেন না। তো এই যে রেশারেশি, এইটা করে তিনি তার ক্রেডিটটাকে হাতছাড়া করেছেন। এবং ধরো চিংড়িঘাটা, কত সহজে একটা রেজিম চেঞ্জের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হতেই মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথে গ্রহণের সঙ্গে সঙ্গেই চিংড়িঘাটার জটটা ছেড়ে গেল, 2 সপ্তাহে শুক্র শনিবার করে। এইটা কি উনি পারতেন না এটা উনি? তার ফলে ওনার যেখানে কি এসে যেত, এবং এই যে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো রেলের, ওনারই তো ঘোষণা করা, তাহলে উনি তো স্টেশনগুলোর নাম দিয়েছেন, বিভিন্ন স্টেশনে বিভিন্ন, নিজের ঘোষণাকে নিজেই থমকে দিয়েছেন, তারপরে নিজেই থমকে দিয়েছেন। তার ফলে ক্রেডিট ওনার, ডিসক্রেডিটও ওনার, দুটোই ওনার কাছে যাচ্ছে। ডিসক্রেডিটও ওনার। আজকে
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এসে কি বললেন, যে চরম অসহযোগিতা পেয়েছি, চিঠি দিয়েছি উত্তর দেয়নি, জমি নিয়ে সমস্যার কথা বলেছি উত্তর দেয়নি, মামলা করতে আদালতে প্রজেক্টের জন্য প্রজেক্ট আটকে রেখে শুধু আটকে রাখেননি, জমি দেননি শুধু তা নয়, হাইকোর্টে গেছেন, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে গেছেন প্রজেক্ট আটকানোর জন্য। কি পেয়েছে রাজ্য, তার বিনিময়ে রাজ্যটা কি পেয়েছে? আমি ওই জন্যই বলছি, ভালো লাগা খারাপ লাগা মিলেমিশে যাচ্ছে আজকে, যে ওনারই অ্যানাউন্স করা প্রজেক্ট উনিই আটকে দিয়েছেন। আর একটা জিনিস, তুমি যেটা গ্রিন লাইন বলছো, এটাও একটা ফ্যাসিনেটিং স্টোরি, হয়তো আমি আগেও বলেছি। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর এটা ব্রেন চাইল্ড ছিল যে একটা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর হবে, এবং তখন কেন্দ্রের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে জয়েন্ট সেক্রেটারি ছিলেন ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অফিসার পি.কে প্রধান। আচ্ছা, পি.কে প্রধান এমনিতে ওড়িয়া, কিন্তু তিনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের আইএস অফিসার ছিলেন। ওই সময় তিনি ডেপুটেশনে ছিলেন আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে দিল্লিতে। 2003 সালে যখন দিল্লিতে তার সঙ্গে আমার আলাপ হয়, তখন তিনি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর নিয়ে পুরোদমে কাজ করছেন, এবং তার প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছে, কিভাবে হবে না হবে সেই রিপোর্টের স্টোরি আমি বারবার লিখেছি। তো হলো কি, যে সেইটা ছিল আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আন্ডারে, এবং ওই মেট্রো যদি হতো তাহলে একটা পিপিপি মডেলের হতো, স্টেটের সেন্টারে যৌথ উদ্যোগে এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সেটা হতো। তাহলে সেই মেট্রো হতো দিল্লি মেট্রোর মতো, ব্যাঙ্গালোর মেট্রোর মতো, যেখানে ভাড়া বেশি। আচ্ছা, কারণ ওখানে ফিজিবিলিটি, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি বা কমার্শিয়াল ফিজিবিলিটি দেখা হতো, যে কারণ যেহেতু পিপিপি মডেল হচ্ছে টাকাটা তুলতে হবে টাকাটা, তার ফলে হচ্ছে যে ওইখানে কিন্তু একটা রেশনাল ভাড়া ওটা থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পরে কি করলেন, তিনি বললেন যে না, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরও আর আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আন্ডারে থাকবে না, ওটাকে নিয়ে আসবো রেলমন্ত্রী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেই এটা সম্ভব হয়েছে, তিনি শরিক দলের নেত্রী ছিলেন বলেই সম্ভব হয়েছে। শুধু যদি কংগ্রেসের কোনো মন্ত্রী রেলমন্ত্রী থাকতেন তিনি করতে পারতেন না। তার সংখ্যার জোর, এই সংখ্যার জোরেই তিনি আরবান ডেভেলপমেন্ট থেকে নিয়ে এলেন রেলের আন্ডারে। তার সুফল কিন্তু বাঙালি আজও পাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে যে ওই মেট্রোর যে ভাড়া, সেটা হচ্ছে যে রেলের ভাড়ার কাঠামোর সঙ্গে, সেটা কিন্তু দিল্লি মেট্রোর ভাড়ার থেকে অনেক কম, অনেক অনেক কম। এর সুফল পাচ্ছেন, এর সুফল কিন্তু বাঙালি পাচ্ছে। এর ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে রেলমন্ত্রী, রেল মিনিস্ট্রির আন্ডারে ওই প্রজেক্ট আনার ফলে যে কলকাতার অন্য মেট্রোর যেমন ভাড়া, তেমন ওটারও ভাড়া দিল্লি মেট্রোর মতন নয়। যদি দিল্লি মেট্রোর মতো হতো তাহলে ওটা অন্তত মিনিমাম ভাড়া হয়ে যেত 20 বা 30 টাকা, অনেকটাই বেশি হয়ে যেত। কিন্তু ওইটারও যে প্রজেক্টের যে ডিলে ইত্যাদি, তার জন্য কিন্তু তার সরকার দায়ী ছিল। তার ফলে ওটারও যে ক্রেডিট পাওয়ার ওনার, যে আজকে আমি বলছি, কটা লোক শুনবেন কটা লোক জানবেন আমি জানি না, কিন্তু সবাই হয়তো জানেনও না যে এইটারও ক্রেডিট, এই যে কম ভাড়া অনেকের পক্ষে জানা সম্ভব নয়। এই তো ভেতরের গল্প, এইটা কিন্তু তারই করা, তার কৃতিত্ব। কিন্তু যেটা খারাপ হলো সেটা হচ্ছে যে ওনারই প্রজেক্ট অ্যানাউন্স করা, উনিই ডিলে করিয়ে দিলেন। তার ফলে আজকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এসে বলছেন যে 72 সালে কলকাতা মেট্রো শুরু হয়েছে, তারপর থেকে 2014-র মধ্যে মাত্র 28 কিলোমিটার হয়েছে, তারপরে 42 কিলোমিটার হয়েছে নরেন্দ্র মোদী জমানায়। এটার ভিতরে শুধু পরিসংখ্যানের জাগলারি রয়েছে। তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 বা প্রজেক্ট যেগুলো অ্যানাউন্স করেছেন, সেগুলো ফিজিবিলিটি স্টাডি মেট্রোর করে প্রজেক্ট শুরু করতে 11-12 হয়ে গেছে, তারপরে 2 বছরই ছিল। তো তার ফলে তো মেট্রো সম্প্রসারণ হবেই কি করে। মমতার প্রজেক্ট অ্যানাউন্স করা প্রজেক্টেরই পরবর্তীকালে সম্প্রসারণ হয়ে 42 কিলোমিটার হয়েছে এই জমানাতে। এটার ভেতরে কিন্তু তা বলে ক্রেডিট কেড়ে নেওয়া যায় না। ক্রেডিট কেড়ে নিতে পারছেন এই একটাই কারণে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অসহযোগিতা করেছেন, জমি দিতে চাননি, ওটাকেই হাইলাইট করছেন। দেখো, এটা একটা তো অদ্ভুত আইরনি, মানে তুমি এত সুন্দর বিশ্লেষণ করলে যে ওনার এই কৃতিত্ব বা কিছু যেন কোথাও গিয়ে এখন এসে উনি যদি নিজের কৃতিত্বকেই যদি বজায় রাখতে পারতেন না, যেগুলো নিতেন, একটু যদি সহযোগিতা করতেন, ঘোষণা করা আজকে তিনি যদি জমি অধিগ্রহণ, এবং দেখো রেলের, মেট্রো রেলের জন্য যে জমি অধিগ্রহণ, সেটার জন্য শিল্পের জন্য জমি অধিগ্রহণের মতন নয়। মেট্রো রেলের মানে একটা সরকারি প্রজেক্ট, রেলের প্রজেক্ট,
রেলের প্রজেক্ট মানে হচ্ছে যে জমি অধিগ্রহণ আইনেই স্পষ্ট বলা আছে এটা হচ্ছে পাবলিক পারপাস, মানে জনস্বার্থে জরুরি। তো জনস্বার্থে যেখানে জরুরি সেখানে সরকারের বা রাষ্ট্রের ক্ষমতা আছে জমি অধিগ্রহণ করার, এবং সেখানে পুনর্বাসন এবং পুনর্স্থাপনের জন্য যে সরকার নির্ধারিত প্যাকেজ বাজার মূল্যে সেটা নির্ধারিত করা আছে সেটা পাবে। তো এই যে পাবলিক পারপাসে মানে কি, যেখানে হচ্ছে যে হয়তো ওই প্রজেক্টের জমি অধিগ্রহণের জন্য 1 জন 2 জন 10 জন বা 100 জনের একটা অসুবিধা হবে, তাদের ওই জন্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু সেইটার ফলে 1000 2000 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি মানুষের উপকার হবে, সেই জন্যই তো জনস্বার্থ একেবারেই। তো এই জনস্বার্থে উনি নিতেই পারতেন। তো ওনার যে একটা রিজিড জমি নীতি, উনি যে জমি নীতিটাতে এমন একটা অদ্ভুত রকমের ভাবে জেদ এবং একটা দৃঢ়তার সঙ্গে একটা ইগো নিয়ে বসে রইলেন, তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে শিল্পও হলো না, পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পগুলো এই রেল হোক, জাতীয় সড়কের সম্প্রসারণ হোক, সব কিছু ওইটার জন্য আটকে আছে। আজকে তোমার অশ্বিনী বৈষ্ণব এসে আরো একটা ইন্টারেস্টিং জিনিস ঘোষণা করেছেন, যেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত একটা ফার রিচিং জিনিস হবে। সেটা হচ্ছে যে ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর, এই ডানকুনি থেকে গুজরাটের সুরাত। এটাও আমি তুমি বলার আগে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মোস্ট প্রবাবলি ইস্ট ওয়েস্টটা করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় ডানকুনি ফ্রেটটা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। হ্যাঁ, ডানকুনিতে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঘোষণা করা ছিল সম্ভবত, সেটা হচ্ছে যে হরিয়ানা বা পানিপথ কোন একটা জায়গা থেকে ডানকুনি পর্যন্ত, কিন্তু তারপরেও মনমোহন সিং জমানাতেই মেয়াদেই উনি যখন রেলমন্ত্রকটা ছেড়ে দিলেন, তখনই আলোচনা করা হয় যে ডানকুনি পর্যন্ত তো ফিজিবিলিটি নেই, ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডোরটা নিয়ে গিয়ে আমার তো কোনো লাভের লাভ হবে না, ব্যবসায় নেই, বাণিজ্যই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই বাণিজ্যের পরিসরটা তৈরি করতে পারছেন না, তো ডানকুনি পর্যন্ত নিয়ে যাব কেন? কিন্তু এখন নতুন গভর্নমেন্ট আসার পরে মনে করছে যে নতুন যে পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গে, যদি শিল্প বিনিয়োগ হয় তাহলে হচ্ছে যে এই ফ্রেটটাকে, এই ফ্রেট করিডোরটা তৈরি হওয়া বাঞ্ছনীয়। তা যে ডানকুনি থেকে সুরাট যদি একটা ফ্রেট করিডোর তৈরি হয় এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে ফ্রেট করিডোরের অংশটা থাকবে, তার ফলে যে বিনিয়োগটা হবে সেটাও আবার পশ্চিমবঙ্গে কিন্তু একটা ইকোনমিক গ্রোথের জায়গায় নিয়ে যাবে। এবং আমি এই আলোচনাতেই বলেছি যে পশ্চিমবঙ্গে যে সরকার বদলের সঙ্গে সঙ্গেই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এর মেন ফান্ডিং আসবে বিশ্ব ব্যাংক থেকে, কিন্তু এর ফান্ডিং করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এর ফলে বিশ্ব ব্যাংকের তরফ থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে অলরেডি কমিউনিকেশন চলে গেছে। আমি এটা ফর শিওর জানি এই কারণেই, কারণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সূত্র থেকে আমার কাছে এটা খবর, বড় খবর, আমার কাছে খবর, এটা আমি আগেও বলেছি রাজ্যের জন্য বড় খবর। লজিস্টিক্সে মেন ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হবে লজিস্টিক্সে। এই আলোচনাতে তোমার সাথে আমার এই আড্ডায়, আমার এই আড্ডাকে কেউ একটা নন্টে ফন্টে বলেছে কমেন্টে লিখেছে। তো যাই হোক, তোমার সাথে আমার এই যে আজকের যে এই এরকম আলোচনায়, এই আলোচনাতে আমি আগেও বলেছি যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হবে লজিস্টিক্সে। তুমি দেখো যে করণ আদানির পরশু বোধহয় এসেছিলেন, আজকে এল&টির কর্তা এসে বৈঠক করেছেন, তারপরে অশ্বিনী বৈষ্ণব এসেছেন, তার মাঝখানে জাহাজ মন্ত্রী এসেছেন। এটা কিন্তু কোথাও একটা কোঅর্ডিনেশন লাগছে। তার মানে কি লজিস্টিক্স মানে তোমার এখানে পণ্য পরিবহনের হাব, ডিপসি পোর্ট, রেলওয়ে হাব, এই জায়গাটাতে কাজ হবে ইনফ্রাস্ট্রাকচারে। কারণ হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে যে শিল্প সহায়ক পরিবেশ, ল অ্যান্ড অর্ডারটাকে স্থির করা, ঠিক করা। দুই হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যেটার দেখে এরপরে ইন্ডাস্ট্রি আসবে, এবার শিল্পে বিনিয়োগটা হবে, শিল্প বান্ধব পরিবেশ, সেই প্রেক্ষাপটটা। এবং কেন এত তড়িঘড়ি করছে, তার কারণ হচ্ছে 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে কলকাতায় আসছেন এবং এই ডবল ইঞ্জিনের কথাটা ব্যাখ্যা করবেন। তো কি ব্যাখ্যা করবেন? একটা প্রেক্ষাপট রচনা হচ্ছে, সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণাটি করবেন। তো এই গ্রোথটা, এই যে অ্যাক্টিভিটিটা, রাজনৈতিক রং তৃণমূল, বিজেপি, কংগ্রেস এসবগুলোকে বার করে দিয়ে কেন্দ্র রাজ্যের সমন্বয়,
এবং এই যে একটা গ্রোথ সিনারিও তৈরির চেষ্টা হচ্ছে, এটা দেখতে ভালো লাগছে। ভালো লাগছে, এটা রাজ্যের জন্য একটা সত্যি পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, অনেক সময় বলা হয় বা কিছু যেটা রাজ্য অনেকটা পিছিয়ে পড়েছে, সত্যিই হয়তো পরিকাঠামোগত দিক থেকে কর্মসংস্থান সবকিছু একটা গ্রোথ, একটা কোঅর্ডিনেশন। আমার একটা রেল নিয়ে তোমাকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডবল ইঞ্জিনের গতিতে ছুটছে, আজকেও যা দেখলাম বা যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ইতিবাচক বার্তা, জমিজট কাটানো যাবে যতটা হয়। জমিজট কাটানো কি খুব সহজ, খুব তাড়াতাড়ি কাটানো সম্ভব? অধিগ্রহণ বা বিভিন্ন রকমের একটা জট আছে। দেখো, জমি নিয়ে পশ্চিমবঙ্গে কিছু সমস্যা তো রয়েছে। তার বড় সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এক লপ্তে বড় জমি নেই, যেটা টাটার জন্য সমস্যা হচ্ছে সিঙ্গুরে, যে অনেক মালিক, বাঘ চাষি ইত্যাদি প্রভৃতি। তো ফ্র্যাগমেন্টেড ল্যান্ড, তো এইখানে একটা সমস্যার জায়গা আছে। প্লাস পশ্চিমবঙ্গে ল্যান্ড সিলিং অ্যাক্ট আছে, সেটা একটা জমি নিয়ে সমস্যা। কিন্তু ফলে কোথাও গিয়ে জমি নীতিরও একটা বদল করতে হবে, ল্যান্ড সিলিং অ্যাক্টেরও একটা পরিবর্তনের প্রসঙ্গ আছে। কিন্তু যদি সরকারি প্রকল্প হয়, এই রেল প্রকল্প, জাতীয় সড়কের সম্প্রসারণ, সেখানে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। যেটা আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম, যে পাবলিক পারপাসে সরকার চাইলে জমি নিতেই পারে। আর দ্বিতীয়ত, যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও একটা শিল্প নিয়ে ক্ষুধা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন যদি শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়, তাহলে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে আগের মতো পরিস্থিতি তৈরি হবে। গ্রামে গঞ্জের মানুষও চায় পশ্চিমবঙ্গে একটা শিল্প হোক, একটা কারখানা হোক, তাদের বাড়ির লোকজন, ছেলেমেয়েরা চাকরি পাক। তো ফলে এই একটা মনোভাব তৈরি হয়েছে, প্রো ডেভেলপমেন্ট, প্রো ইন্ডাস্ট্রি একটা মাইন্ডসেট তৈরি হয়েছে, এবং সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, বিরোধী দলের মাজা ভেঙে গেছে। এইটা রাইট টাইম টু টেক স্ট্রং ডিসিশন, রিফর্মের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার একটা আসল সময়, আদর্শ সময়। তার ফলে সরকার যদি চায়, তাহলে একটা ইতিবাচক সংস্কারটা করে নেওয়ার এটাই হচ্ছে একদম ঠিকঠাক সময়, রাইট টাইম। এটা একদম সুবর্ণ সুযোগ এর মধ্যে। এবং তার জন্যই আমরা দেখছি হয়তো শুভেন্দু অধিকারী, তুমি যেটা বলছিলেন, মুখ্যমন্ত্রী একটা শিল্পবান্ধব পরিবেশ শুধু নয়, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব কঠোর হাতে প্রথম থেকেই, যে রাজ্যে এমন নয় কিন্তু যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যে শিল্পের জন্য জমি নিতে গিয়ে যে তিনি উর্বর দোফসলা তিন ফসলা জমি নিয়ে নেওয়ার পক্ষে, এমনও নয়। তিনিও জমি আন্দোলনের একজন, ওই সময়কার জমি আন্দোলনের অগ্রণী নেতা ছিলেন। এবং তিনিও এ ব্যাপারে প্র্যাগম্যাটিক, তারও এ ব্যাপারে মানে বাস্তবে থেকেই তিনি ভাবলেন বিষয়টা। অতীতে যখন হরিপুরের পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কথা হয়েছিল, সেই সময়টা তিনি আপত্তি করেছিলেন। তার কারণ হচ্ছে তিনি বলেছিলেন যে এখানে বিপুল জনবসতিপূর্ণ এলাকা, এতগুলো মানুষকে প্রতিস্থাপন করে দেওয়াটা ডিফিকাল্ট। খুব বাস্তবের সঙ্গে বলেছিলেন। হ্যাঁ, তো এতগুলো, ফলে ওনারও কিন্তু একটা প্র্যাগম্যাটিজম আছে। এমন নয় যে উনি কৃষির জন্য উর্বর এবং দোফসলা জমি দিতে চান, আবার শিল্পের জন্য জমি দিতে চান না, আটকে যাবে কোথাও, এটাও চান না। তিনি তো আজকে বলেছেন যে জমি, রেলের জন্য যে জমি, সেই জমি দেওয়ার ক্ষেত্রে একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে। আজকের মিটিং হলো, আমলারা ডিএমরা নোট ডাউন করে নিলেন কোথায় কোথায় প্রজেক্ট আছে, কোথায় কোথায় জট, এইটুকুনি করলে হবে না। একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে প্রতিটা জেলা ধরে ধরে, যে হ্যাঁ এখানে এই প্রজেক্টের জন্য জট আছে, এটা আমি 6 মাসের মধ্যে শেষ করব, ডিসেম্বরের মধ্যে এটা আমি কমপ্লিট করবো জমি অধিগ্রহণ, বা রেলকে হেল্প করবো। টার্গেট, সেই টার্গেট বেঁধে দিয়েছে। দেখো, এই টার্গেট বেঁধে দেওয়া এবং তারপর এই উন্নয়ন রাজ্যের জন্যই তো হবে, যে একটা ড্রাইভ ওনারা দিচ্ছেন কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে। এবং তুমি বললে 20 তারিখে প্রাইম মিনিস্টার আসার আগে এটার একটা মানে কি বলবো, এটা ব্যাকগ্রাউন্ড যাকে আমরা বলি, এটাকে সাজিয়ে রাখা। এবং আগামী দিনে 20 তারিখে প্রাইম মিনিস্টার আসলে হয়তো আরও বেশ কিছু ঘোষণা থাকবে রাজ্যের জন্য, যেটা রাজ্যের জন্য ভালো কিছু। আমি একটু রাজনৈতিক জায়গায় যাই, একটু জাস্ট শিফট করি। তোমার আগের তুমি বলছিলে তখন, যে এই প্রসঙ্গেই বলছিলে যে এটা সুবর্ণ সময়, কারণ বিরোধীরাও সেই কিছু নেই, এতটাই সংখ্যালঘু, মাজা ভেঙে গেছে তুমি বললে। সেখান থেকে বলি যে তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে না এসে পারছি না। তৃণমূল কংগ্রেসের সরকার হারালো, দল ভেঙে গেল, ছন্নছাড়া পরিস্থিতি। এখন ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে তাকিয়ে যদি ওখানে কিছু করা যায়, তা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আজকে ওখানে চলে গেলেন, তো এই পরিস্থিতির মধ্যে বাংলা ছেড়ে এবং দিল্লিতে কনসেন্ট্রেট করা, তার মাঝেই গতকাল একটা নতুন করে একটা স্ট্রাকচার সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাংগঠনিক কমিটি ভেঙে দিয়েছিলেন সেখানে। এবং সেখানে দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেই রয়েছেন, কিন্তু দুজন ডেপুটি সাধারণ সম্পাদক, ডেপুটি হিসেবে দুই সাংসদ দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনকে নিয়োগ করা হলো। এটার বিভিন্ন ব্যাখ্যা হচ্ছে। কোথাও বলা হচ্ছে অভিষেকের ডানাছাটা হলো, কোথাও বলা হচ্ছে যে অভিষেককে একই জায়গায় রেখে দেওয়া হলো। ইন্টারেস্টিং যে কথা আমি বলবো, যে কুণাল ঘোষের আজ উনি একটা ফেসবুক পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, যেখানে কুণাল ঘোষ বলছেন যে দিদির সঙ্গে কখনো বেইমানি করব না, দিদির প্রতি বিশ্বাসঘাতকতা করব না, থাকবো, কিন্তু পাশাপাশি যে ভুল হয়েছিল সেগুলোর পুনরাবৃত্তিও কখনো মেনে নেওয়া যাবে না। দুটোই পাশাপাশি রেখেছেন। মানে এক্স্যাক্টলি বলতে গেলে যে বিশ্বাসঘাতকতা করবো না, কিন্তু বারবার একই ভুলের সঙ্গেও আমি নেই। কি বলবে তুমি? দেখো, আজকে এই যে রদবদল হয়েছে পার্টির সংগঠনের মধ্যে, তাই কুণাল ঘোষকে কি করা হয়েছে? প্রধান মুখপাত্র, তার বাইরে কিছু। কুণাল ঘোষকে নিজেকে প্রধান মুখপাত্র হিসেবে দেখতে চান? আমি কুণাল ঘোষের যে ইন্টারভিউ করেছিলাম তাতে তো কুণাল ঘোষকে আমি এই প্রশ্নটাই করেছিলাম বা বলেছিলাম যে কুণাল ঘোষ তো রাত্রিবেলা আয়নায় নিজেকে কিং মেকার দেখেন। যে কুণাল ঘোষ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই গাড়িতে সোনিয়া গান্ধীর বাসভবনে চলে যাচ্ছেন রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ব্যাপারে 2012 সাল, সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন মুলায়ম সিং এর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, হাতে দুখানা ফোন, 4টে চ্যানেল বা 5টা চ্যানেল, 2টো খবরের কাগজ, এই তার সঙ্গে রাজ্যসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরছেন। তো কুণাল ঘোষ তো নিজেকে সোমেন মিত্রকে তৃণমূলে নিয়ে আসছেন, শিখা মিত্র একের পর এক। তো কুণাল ঘোষ তো নিজেকে কিং মেকার হিসেবে দেখেন। আজকে তৃণমূলের এত নীতি পরিস্থিতির মধ্যে যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটা প্রার্থী পর্যন্ত করতে চাননি, তিনি বেলেঘাটায় জিতেছেন 28,000 ভোটের ব্যবধানে। সবাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নামক একটি ছাতার তলায় গিয়ে দাঁড়িয়ে একটা ব্লক তৈরি করছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারপরেও তাকে মুখপাত্র করে রাখা হয়েছে। তার তো অভিমান হবে। এবার কুণাল ঘোষ তো নিজেকে ওই জায়গাটায় চান। কুণাল ঘোষ চান আবার যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে ইন্ডিয়া বৈঠকে যান। এইটা কুণাল ঘোষ হয়তো মনে করেন তার প্রতি অবিচার হচ্ছে। আর দ্বিতীয় কথা, তুমি এই জায়গাটা ভুলেই যাও যে অভিষেকের ডানা ছাটা ডানা জোড়া। অভিষেক নাম্বার 2 পার্টির, অভিষেক ইজ দ্য ফ্যামিলি। তার ধরো আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদটি অভিষেকের নেই, তাতেই বাকি, তাতেও অভিষেক নাম্বার 2, পারিবারিক ভাবেই নাম্বার 2। হ্যাঁ, অভিষেকের সাথে কোনো পদই লাগবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ ডায়মন্ড হারবার, তাতেও নাম্বার 2। কি জুড়লো পদ, কি জুড়লো না, হার্ডলি ম্যাটার্স। ডেরেকের সঙ্গে জন্য জুড়তে, মানে ডেরেকের জন্য মিনিংফুল হতে পারে যে জয়েন্ট জেনারেল সেক্রেটারি, এখনো পর্যন্ত মুখপাত্র ছিলেন, আর এবং রাজ্যসভায় তৃণমূলের দলনেতা, সেটা অবশ্যই একটা বড় তাকে জায়গা দিয়েছে। কিন্তু তবে তৃণমূলের এই সাংগঠনিক পদ, তার কি ফাংশনিং, তাদের ইন্ডিভিজুয়ালি কতটা ফাংশনিং কি করতে পারে, সেটা তো মানে এটা নিয়ে প্রশ্ন থাকে। তোমার কোনো আস্থাই নেই। হ্যাঁ, মানে তুমি মনে করো তৃণমূলের হচ্ছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমি কেন, বহু মানুষ মনে করেন সেটাই, যা দেখছেন মানুষ সেটাই তো হয়। ওখান থেকেই যা হবে, মাঝখানে আর একটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছিল। তাহলে তুমি কেন আমায় জিজ্ঞাসা করলে এই প্রশ্নটা? তার মানে তোমার ব্যাখ্যা চাই। তার মানে তুমিও জানো যে তৃণমূলের দুটোই পোস্ট, হ্যাঁ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবারে থার্ড পোস্ট যেটা, এর পরবর্তীকালে যেটা হবে 3 নম্বর, কুণাল ঘোষ 3 নম্বর হতে চান। 2 নম্বরটা যে কুণাল ঘোষ হতে পারবে না সেটা কুণাল ঘোষও জানেন। যদি সেটা ভেবে থাকেন তাহলে মানে একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে গেল, ঠিক আছে, একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে গেল। কিন্তু 3 নম্বরটা তো উনি চান, আমাকে বলেননি যে উনি চান। কিন্তু তোমার মনে, মানে আমি বুঝতে পারি কুণালদাকে দেখে, এত বছর ধরে আমি কুণালদাকে বললাম না, প্রশ্ন করেছিলাম যে নিজেকে আয়নায় যিনি কিং মেকার দেখেন, তিনি তো 3 নম্বরটাই চাইবেন। 3 নম্বর দিয়ে দেননি, তার অভিমান হয়েছে। কোথাও তো রাজ্য সভাপতি 3 নম্বর হতে গেলে অন্তত রাজ্য সভাপতি বা নিদেনের পক্ষে আরেকটু রাজ্য সভাপতি কাজ কি? হ্যাঁ, কাজ সভাপতি কাজ হচ্ছে মানে এই জেলা ফেলার লোক ফোক সকাল থেকে রাত পর্যন্ত একটা। সেক্ষেত্রে রাজ্য সভাপতি কাজটা হচ্ছে এখানে গ্রিভেন্স সেলের মতো।
কারণ ঠিক তো করবেন পদ অভিষেক এবং দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে। তাহলে কুণাল দা তো চিন্তাই বা করছেন তুমি কেন? বলো না যে সুব্রত বক্সির দায়িত্ব কি ছিল? সুব্রত বক্সি ছিলেন একটা গ্রিভেন্সেল, তাও গ্রিভেন্সেল ছিল না, এত গলা খাকারি দিয়ে কথা বলতো, লোকেরা ভয়ে কথা বলতো না পার্টি, হ্যাঁ, এসে চলে যেত অনেক। বরঞ্চ অনেক মিনিংফুল কাজ করে গেছেন মুকুল রায়, অনেক মিনিংফুল কাজ করে গেছেন পার্টির জন্য, এবং তখন অভিষেকের উত্থানও সেভাবে হয়নি। কিন্তু বাকিটা তো সুব্রত বক্সি ওই বা চন্দ্রিমা ভট্টাচার্য একজন হ্যাঁ। গ্রিভেন্স সেলের লিডার। দাদা দিদি এটা হচ্ছে না, দিদি আমাকে এটা দিন, দিদি এটা আমার এই নেই, দিদি ওই পদ নিয়ে গেল, দিদি এখানে বিষয় বলছে, এটা গ্রিভেন্স সেল। ডিসাইড করার ক্ষমতা নেই, ডিসাইড করবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যেমনটি ছিল আর কি, যেমন ছিল যা ছিল তেমনই থাকবে। তবে তৃণমূলের এই সংকটকালে এই নতুন কমিটি বা কিছু নতুন কোনো আশা নিয়ে আসতে পারবে কিনা দলের কর্মীদের কাছে, সেটা সময় বলবে। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে কিন্তু পাওয়ার সেন্টার ওই একই, এবং বাকি সব ল্যাম্পপোস্ট দলে একটাই পোস্ট। এ গেল তৃণমূলের দিকের বিষয়। আমি পরে আলোচনার শেষ পর্বে এটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু তার বাইরে আজকের যে ইম্পর্টেন্ট আমাদের প্রথম যে আলোচনার জায়গাটা ছিল, কেন্দ্র রাজ্য এখন বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকারের গতি কতটা হয়, রাজ্যের মানুষ কিন্তু কোথাও আশার আলো দেখছেন। এই যে মন্ত্রীরা আসছেন, বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, বিভিন্ন প্রকল্পের সম্ভাবনা দেখা যাচ্ছে, তার জন্য উপকৃত তো হবেন রাজ্য এবং রাজ্যের মানুষ। ফলে আগামী দিনে আরও অনেক প্রজেক্ট হয়তো আসবে। 20 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, কি কি ঘোষণা থাকে সেদিকে আপনাদেরও যেমন নজর থাকবে, আমাদেরও নজর থাকবে। আজ এ পর্যন্তই আলোচনা। সব খবর, প্রথম খবর দেখার জন্য নজর রাখুন দ্য ওয়ালে।